সকাল দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন জিসকা ফার্মা নিবেদিত পিউরলি মেডিকেল 24 এর আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি ডাক্তার আঞ্জুমানারা তামান্না। দর্শক, আজকের আয়োজনে আমরা এমন একটি রোগ নিয়ে কথা বলবো যে রোগ সম্পর্কে আসলে সাধারণ মানুষের ধারণা খুব কম, কিন্তু রোগীর সংখ্যা আসলে অনেক। এই রোগটি হচ্ছে পার্কিনসন্স। আমাদের আজকের আয়োজনে আমরা কথা বলবো পার্কিনসন্স রোগের জানা অজানা এই বিষয়টি নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে সংযুক্ত আছেন ডাক্তার সেলিম শাহী। তিনি সহযোগী অধ্যাপক নিউরোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল। আমি সরাসরি চলে যাচ্ছি ডাক্তার সেলিম শাহীর কাছে। ডাক্তার সেলিম শাহী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ তামান্না, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, শুরুতেই যে কথাটি আমি বলছিলাম, আসলে পার্কিনসন্স এই রোগটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের ধারণা খুব কম, কিন্তু রোগী দেখা যায় অনেকেরই ঘরে ঘরে রয়েছে, কিন্তু খুব একটা ধারণা নেই। সেই ক্ষেত্রে আপনি যদি শুরুতেই একটু এই রোগটি সম্পর্কে বলেন, এটা কি ধরনের রোগ, কোথায় হয়, একটু এই বিষয়টা নিয়ে যদি বলেন। ধন্যবাদ। আসলে পার্কিনসন্স ডিজিজ বা পার্কিনসন্স রোগ একটি স্বল্প পরিচিত স্নায়ু রোগ। সাধারণত বয়স্ক মানুষের বেশি হয়, সেজন্য অনেক সময় রোগী বা রোগীর স্বজনেরা এটি অনেক সময় লক্ষ্য করতে পারেন না রোগটি সম্পর্কে। এটি মূলত স্নায়ুর একটু ক্ষয়জনিত রোগ, বা আমরা বলি মেডিকেলের ভাষায় নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার। অর্থাৎ মস্তিষ্কের আভ্যন্তরীণ কিছু অংশ আছে যেখান থেকে ডোপামিন নামক একটি রস নিঃসৃত হয়ে আমাদের স্বাভাবিক চলাফেরাকে নিয়ন্ত্রণ করে থাকে। তো দেখা যায় যে কারো কারো মস্তিষ্কের সেই ডোপামিন নামক রসের ঘাটতির জন্য যে নার্ভগুলি নর্মালি কাজ করার কথা সেভাবে কাজ করতে পারে না। তার ফলশ্রুতিতে কিছু শারীরিক এবং মানসিক কিছু সমস্যা পরিলক্ষিত হয়। তো সেটিকে আমরা একসাথে বলি পার্কিনসন্স ডিজিজ। এটি মূলত প্রথম দিকে হাত পা কাঁপুনি দিয়ে শুরু হয় বলে প্রথমে এটির নাম ছিল শেকিং পলসি। 1817 সালে প্রথম ডক্টর জেমস পার্কিনসন এটি শনাক্ত করেন এবং পরবর্তীতে ওনার নাম অনুসারে এই রোগটির নামকরণ করা হয় পার্কিনসন ডিজিজ। যদিও কাঁপুনি ছাড়াও আরো অনেকগুলি লক্ষণই এই রোগীদের ক্ষেত্রে থেকে থাকে। জি, ডাক্তার সেলিম শাহী, আপনি শুরুতেই বলছিলেন যে বয়স্কদের মধ্যে সাধারণত এই রোগটি দেখা যায়। সেই ক্ষেত্রে আসলে কোন বয়সের রোগীরা বেশি এই রোগে আক্রান্ত হন, বা কোন বয়সের পরে আসলে ঝুঁকিটা বাড়ে? সাধারণত 50 ঊর্ধ্ব ব্যক্তিদের এই রোগটি বেশি দেখা দেয়। তবে বয়স বাড়ার সাথে সাথে রোগের মাত্রা এবং রোগীর সংখ্যা বাড়তে থাকে। বিশেষ করে 65 ঊর্ধ্ব যারা, তাদের মধ্যেই দেখা যায় পার্কিনসন্স রোগের প্রবণতা সবচেয়ে বেশি। যদিও অল্প বয়সেও অনেক সময় এই রোগটি হতে পারে। দেখা যায় শতকরা 4 ভাগ ক্ষেত্রে 50-এর নিচেও আমরা অনেক সময় পেয়ে থাকি। জি, এটার কি আসলে কোনো কারণ রয়েছে কিনা, যে কেন এই রোগটি আসলে হচ্ছে? সত্যি কথা বলতে অধিকাংশ ক্ষেত্রে সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে ধারণা করা হয় যে কারো কারো বংশগতভাবে হতে পারে। বিশেষ করে যাদের অল্প বয়স হয় তাদের অনেক সময় বাবার বংশ বা মায়ের বংশ থাকলে সেখান থেকে হতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রে অজ্ঞাত কারণে হয়ে থাকে, আমরা বলি ইডিওপ্যাথিক পার্কিনসন ডিজিজ। কিছু কিছু রিস্ক বা ঝুঁকি আমরা এটাকে দায়ী মনে করি। যেমন যারা টিউবওয়েলের পানি পান করে, যারা কীটনাশক ব্যবহার করে, যারা একটু গ্রামীণ পরিবেশে থাকে, যাদের মাথায় বারংবার আঘাতের হিস্ট্রি আছে, বা যাদের বারংবার স্ট্রোক ঝুঁকি আছে বা স্ট্রোক হয়েছিল, তাদের ক্ষেত্রে দেখা যায়, বা ব্রেনে কখনো ইনফেকশন হয়েছিল, তাদের দেখা যায় এই রোগটার প্রবণতাটা একটু বেশি। তবে সবসময় যে কারণ থাকবে এরকম না, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় অজ্ঞাত কারণে হয়ে থাকে। জি, প্রথমেই বলছিলেন আপনি হাত পার কাঁপুনি দিয়ে এই রোগটি আসলে শুরু হয়। হাত পা কাঁপুনি তো আসলে অনেক কারণেই হয়। আর কোনো লক্ষণ আসলে এই রোগের রয়েছে কিনা, বা সাধারণত কোন লক্ষণগুলো নিয়ে রোগীরা আসে আপনাদের কাছে? খুবই গুরুত্বপূর্ণ, কারণ সত্যি কথা বলতে পার্কিনসন ডিজিজের রোগের লক্ষণ দেখে রোগ নির্ণয় করতে হয়। সুতরাং রোগের লক্ষণগুলি যদি আমরা একটু বিশ্লেষণ করি, আমরা মূলত 2 ভাগে ভাগ করি। একটি আমরা বলি মোটর সিমটম বা হাতে পায়ের কিছু সমস্যা, শারীরিক সমস্যা, আর একটা বলি নন মোটর সিমটম। তো মোটর সিমটমটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা সংক্ষেপে বলি ট্র্যাপ।
টি ফর ট্রেমর বা হাতে পায়ের কাঁপুনি সাধারণত শরীরের এক পাশ থেকে শুরু হয়, পরবর্তীকালে সমস্ত শরীরে হাত পায়ে কাঁপতে পারে, বসা অবস্থা কাঁপতে পারে, হাঁটা চলা অবস্থায় কাঁপতে পারে। এটি দেখা যায় সবচেয়ে লক্ষণীয় বৈশিষ্ট্য। রোগী বা রোগীর স্বজনরা প্রথমে এটি লক্ষ্য করে ডাক্তারের শরণাপন্ন হয়ে থাকে। এরপর হচ্ছে রিজিডিটি, অর্থাৎ হাতে পায়ে মাংসপেশিগুলি একটু শক্ত ভাব হয়ে যায়, হাত পা গুলি আগের মতো নরম থাকে না। এটি হচ্ছে রিজিডিটি বা শক্ত ভাব। তারপর হচ্ছে অ্যাকাইনেসিয়া বা ব্রাডিকাইনেসিয়া, অর্থাৎ হাতে পায়ে আগের যে গতি ছিল বা হাঁটার গতি ছিল, শারীরিক সেই গতিটা আস্তে আস্তে হ্রাস পায়, আগের মতো গতি থাকে না। এবং এরপর হচ্ছে আপনার পোস্টারাল ইনস্টেবিলিটি বা হাঁটা চলার সময় রোগী আগের মতো ভারসাম্য থাকে না, ভারসাম্যহীনতায় ভোগেন, বারবার পড়ে যান। বিশেষ করে হাঁটার সময় রোগী দেখা যায় সামনের দিকে ঝুঁকে হাঁটেন এবং হাঁটতে গেলে ছোট ছোট পদক্ষেপ নিয়ে হাঁটেন এবং একটি পর্যায়ে ব্যালেন্স রাখতে পারেন না, অনেক সময় পড়ে যান। এগুলি মূল লক্ষণ। এর বাইরেও আরো অনেকগুলি গুরুত্বপূর্ণ লক্ষণ যেগুলি অনেক সময় মিস হয়ে থাকে, আমরাও মিস করি। যেমন এই রোগগুলির প্রথম দিকে যে লক্ষণ থাকে, সাধারণত এই রোগীরা দেখা যায় যে তাদের একটা ভাবলেশহীন মুখাবয়ব থাকে, দেখে মনে হয় যে তারা একটা বিষণ্ণতায় ভুগছেন এবং পরবর্তীতে তারা বিষণ্ণতায় ভুগেন। তাদের পার্কিনসন ডিজিজের শুরুর দিকে তাদের স্বাভাবিক ঘ্রাণ শক্তি চলে যেতে পারে, তাদের ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে বা ভয় পেয়ে বারবার ঘুম ভেঙে যেতে পারে এবং দিনের বেলা তাদের একটি ঘুমের প্রবণতা দেখা যায়। রাতে ঘুমানোর সময় পায়ে কামড়াতে পারে, পা ব্যথা করতে পারে, আমরা বলি লেগ ক্র্যাম্প। এগুলি শুরুর দিকে লক্ষণ। এবং একটি পর্যায়ে যখন রোগের মাত্রা বাড়তে থাকে তখন তাদের কোষ্ঠকাঠিন্য হয়, প্রস্রাব ধরে রাখতে কষ্ট হয়, তাদের যৌন ক্ষমতা হ্রাস পেতে পারে, তাদের বিষণ্ণতা এবং অন্যান্য মানসিক সমস্যা দেখা দেয় এবং রোগের অ্যাডভান্স পর্যায়ে তারা হাঁটাচলা করতে পারে না, চেয়ার বাউন্ড বা বেড বাউন্ড হয়ে যায় এবং তাদের স্মৃতিশক্তি লোপ পেতে পারে। ডিমেনশিয়া নামক একটি রোগও পার্কিনসন ডিজিজের সাথে যুক্ত হতে পারে। এগুলি হচ্ছে পার্কিনসন ডিজিজের মূল লক্ষণগুলি। জি, এতগুলো লক্ষণ বললেন আসলে আপনাদের জন্য রোগী যেটা বলছিলেন অনেক সময় মিস করে যেতে পারেন এই লক্ষণগুলো খেয়াল না করলে। সেক্ষেত্রে আসলে নিশ্চিত হন কিভাবে আপনারা এই রোগীদের ক্ষেত্রে কোনো আলাদা পরীক্ষা-নিরীক্ষা বা ইনভেস্টিগেশন এখন তো সব রোগীরই আসলে করা হয়। কোনো প্রয়োজন আছে কিনা এই রোগীর? সত্যি কথা বলতে পার্কিনসন ডিজিজ এটি একটি ক্লিনিক্যাল ডায়াগনোসিস, অর্থাৎ রোগের উপসর্গ, রোগীর সঠিক ইতিহাস বা রোগীর স্বজনের সঠিক ইতিহাস এবং তাদের প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই আমরা রোগটিকে নিশ্চিত করে থাকি। যেটি বললাম ট্র্যাপ, অর্থাৎ কাঁপুনি, হাত পা শক্ত ভাব, হাঁটা চলার গতি হ্রাস পাওয়া, বারংবার পড়ে যাওয়া, সাথে অন্যান্য যে উপসর্গ সেগুলি দেখলেই আমরা সন্দেহ করবো যে তিনি পার্কিনসন্স রোগে আক্রান্ত। পার্কিনসন্স ডিজিজ প্রমাণ করার জন্য সাধারণত আমরা পরীক্ষা করি না, তবে উন্নত বিশ্বে কিছু কিছু পরীক্ষার সাহায্য নেয়। যেমন মাথার এমআরআই নামক একটি পরীক্ষা করে অনেক সময় কিছুটা ধারণা করে ব্রেনের যে অংশটি শুকিয়ে যাওয়ার কারণে বা নিষ্ক্রিয় হওয়ার কারণে পার্কিনসন ডিজিজ হয়, সাবস্টেন্সিয়া নাইগ্রা, সেটিতে শুকিয়ে যাওয়ার একটা ভাব দেখা যায় অনেক সময়। এছাড়া একটি বিশেষ সিটি স্ক্যান করা যায়, আমরা বলি ডেট স্ক্যান। ওটি করে মস্তিষ্কের যে অংশটুকু নিষ্ক্রিয় হওয়ার জন্য পার্কিনসন ডিজিজ হয় সেটি শনাক্ত করা যায়। এটি অবশ্য আমাদের দেশে অ্যাভেলেবল না। তবে অনেক সময় কিছু কিছু রোগ যেটি পার্কিনসন ডিজিজের মতো লক্ষণ নিয়ে আসতে পারে, তাদের থেকে পার্কিনসন ডিজিজকে আলাদা করার জন্য অনেক সময় আমরা পরীক্ষা নিরীক্ষার সাহায্য নিয়ে থাকি। যেমন অনেক সময় থাইরয়েডের রোগীরা হাত পা কাঁপে, তখন আমরা থাইরয়েড ফাংশন টেস্ট করে দেখি যে তার থাইরয়েডের প্রবলেম আছে কিনা। অনেক সময় ব্রেন স্ট্রোক বা ব্রেনের ইনফেকশনের জন্য বা হেড ইঞ্জুরির জন্য এরকম সমস্যা হয়, এই জন্য মাথার সিটি স্ক্যান এমআরআই করে দেখি যে এই ধরনের সমস্যা আছে কিনা। তো মূলত পার্কিনসন ডিজিজ থেকে অন্যান্য রোগকে আলাদা করার জন্য আমরা পরীক্ষা নিরীক্ষা করে থাকি। আর পার্কিনসন ডিজিজ আমরা রোগী দেখে রোগীর গায়ে হাত দিয়ে আমরা মূলত এটি শনাক্ত করি। জি, ডাক্তার সেলিম শাহী, আসলে এই যে এত রকম লক্ষণ এবং আপনারা ডায়াগনোসিস করছেন, এই রোগীদের চিকিৎসা পদ্ধতি আসলে কি? কি ধরনের চিকিৎসা আসলে দিয়ে থাকেন আপনারা? তামান্না, আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করেছেন, কারণ পার্কিনসন ডিজিজ আমি প্রথমে বলেছি এটি নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার, অর্থাৎ মস্তিষ্কের কিছু কিছু অংশ শুকিয়ে যাওয়ার ফলে এটি সাধারণত হয়ে থাকে। এবং যেহেতু নিউরো ডিজেনারেশন হয়, অর্থাৎ বয়সের কারণে ব্রেনের কিছু অংশ শুকিয়ে যায়, সত্যি কথা বলতে এটির কোনো কিউরেটিভ ট্রিটমেন্ট নেই, অর্থাৎ কোনো ওষুধ এখন পর্যন্ত আবিষ্কার হয়নি যেটি খেলে রোগীরা ভালো হয়ে যাবেন, সেটি আমরা বলতে পারছি না। তবে এই রোগের যে লক্ষণ, সেই লক্ষণ সমূহ বা উপসর্গ লাঘবের জন্য, রোগীকে ভালো রাখার জন্য অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি চালু আছে।
তো আমরা ৩টি ভাগে ভাগ করি। একটি আমরা বলি মেডিকেল ম্যানেজমেন্ট বা ওষুধের সাহায্যে রোগের উপসর্গ লাঘব করা। আরেকটি হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট বা অপারেশনের সাহায্য না। আরেকটি হচ্ছে ফিজিওথেরাপি এবং লাইফস্টাইল মডিফিকেশন। এই ৩টি হচ্ছে মূল চিকিৎসা পদ্ধতি। জি, সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন যে এই রোগ কি ওষুধের মাধ্যমে সম্পূর্ণ ভালো হয় কিনা বা ওষুধ খেলে পুরোপুরি ভালো হয় কিনা? আপনি বলছিলেন এটা কিওর করা সম্ভব না। তাহলে কতদিন খাবে আসলে এই ওষুধ? যদিও ওষুধে রোগ ভালো হবে না, কিন্তু আমরা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের রোগীদের বা হার্টের রোগীদের যেমন আমরা সবসময় বলি ওষুধ চালিয়ে যেতে, তাহলে রোগটি নিয়ন্ত্রণে থাকবে। একইভাবে পার্কিনসন ডিজিজ যখন ডায়াগনোসিস হবে তারপর থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ক্রমে ওষুধ চালিয়ে যেতে হবে, লাইফ লং খেতে হবে। মূলত ডোপামিন নামক একটি ব্রেনের যে নিউরোট্রান্সমিটার, এটির অভাবেই কিন্তু এই রোগটি হয়ে থাকে। সুতরাং এই ডোপামিন যে সাপ্লিমেন্ট করি আমরা, রিপ্লেসমেন্ট থেরাপি করি, এটি লাইফ লং করতে হবে। তো ডোপামিন সরাসরি দেওয়া যায় না। এটির একটি কাছাকাছি একটি ওষুধ আছে, আমরা বলি লিবোডোপা নামে পাওয়া যায়। লিবোডোপা কার্বিডোপা কম্বিনেশন অথবা লিবোডোপা বেনসেরাজের কম্বিনেশন, দুটি আমাদের দেশে অ্যাভেলেবল আছে। তো এই লিবোডোপা ওষুধটি লাইফ লং খেতে হয় পার্কিনসন ডিজিজের। এটি মেইন ওষুধ। এটি খেলে যে মস্তিষ্কে যে ডোপামিনের ঘাটতিটা আছে সেই ঘাটতিটা পূরণ হয় এবং রোগী স্বাভাবিক কাজকর্ম করতে পারে। কিন্তু মনে রাখতে হবে এটি লাইফ লং খেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ কোনোভাবেই বন্ধ করা যাবে না। যদি কেউ কখনো অনেক সময় হঠাৎ করে ওষুধ বন্ধ করে দেন, সেটি কিন্তু তার ক্ষতির কারণ হবে। রোগী দেখা যাবে বিছানা থেকে উঠতে পারছেন না, হঠাৎ করে ফ্রিজিং হয়ে গেছে। এমনকি তার সিরিয়াস কিছু সাইড ইফেক্ট হতে পারে। আমরা একটি ডাক্তারি ভাষায় বলি নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম, যারা হঠাৎ করে পার্কিনসন ডিজিজ ওষুধ বন্ধ করে দেয়। তো লিবোডোপা মেইন ওষুধ। এর পাশাপাশি কিছু কিছু ওষুধ আছে, এগুলো আমরা ইউজ করি, যেমন অ্যামান্টাডিন, সেলাজিলিন, রেসাজিলিন, এই ধরনের এন্টাকাপুন, এই ধরনের আরো অনেক আধুনিক ঔষধ বাজারে প্রচলিত আছে। তবে মনে রাখতে হবে এগুলি ওই মাথা ব্যথার ওষুধের মতো ফার্মেসি থেকে কিনে খাওয়া যাবে না। এগুলি খুবই বিশেষায়িত ওষুধ, সুতরাং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতোই ওষুধগুলি খেতে হবে। জি, অবশ্যই। অনেক ধন্যবাদ ডাক্তার সেলিম শাহী। আমাদের আরো অনেক কিছু জানার আছে। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। আপনি আমাদের সাথেই থাকুন। আমি বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। দর্শক, পিউলি মেডিকেল 24 এর সময় হয়ে গেল একটা বিরতির। সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 এর আজকের আয়োজনে। আমরা কথা বলছি পার্কিনসন্স ডিজিজ নিয়ে। পার্কিনসন্স রোগের জানা অজানা এই বিষয়টি নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে সংযুক্ত আছেন ডাক্তার সেলিম শাহী। তিনি সহযোগী অধ্যাপক নিউরোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল। আমি আবার চলে যাচ্ছি ডাক্তার সেলিম শাহীর কাছে। ডাক্তার সেলিম শাহী, আপনি বিরতির আগে বলছিলেন যে বিভিন্ন রকম ঔষধ আপনারা দিয়ে থাকেন এই রোগটির চিকিৎসার ক্ষেত্রে এবং কিছু বিশেষায়িত ওষুধ যেগুলোর বিষয়ে আপনি সতর্ক করেছেন যে চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত হবে না। সেক্ষেত্রে কোনো রোগীকে এরকম আছে যে ওষুধ দিয়েও ভালো হচ্ছে না বা ওষুধে কাজ হচ্ছে না, তাদের ক্ষেত্রে আপনারা অন্য কোনো অপশনে চিকিৎসা দিন কিনা? জি, অবশ্যই। আমরা যেটি বলেছি যে এটি পার্কিনসন ডিজিজ কিউর করবে না, কিন্তু রোগটিকে নিয়ন্ত্রণে রাখবে এবং সারা জীবন রোগীকে ওষুধগুলি খেতে হবে। তো দুর্ভাগ্যজনক হলো সত্যি যে লিবোডোপা যদিও এটি মেইন ওষুধ, কিন্তু একটি পর্যায়ে ওষুধটি ভালো কাজ করে না। বিশেষ করে রোগের বয়স যখন ১০ বছর বা তার বেশি হয়ে যায়, তখনই দেখা যায় যে কিছু অসুবিধা হচ্ছে। রোগীর ঔষধ আগের মতো কার্যকর হচ্ছে না। দিনের অনেক অনেক সময় দেখা যায় রোগের লক্ষণ বেড়ে যাচ্ছে। তখন বাধ্য হয়ে আমাদেরকে ওষুধের ডোজ বাড়াতে হয়। আর ডোজ বাড়াতে গিয়ে আবার নতুন করে আরো কিছু সাইড এফেক্ট দেখা দেয়। বিশেষ করে দেখা যায় রোগীর অনেক সময় হাতে পায়ে এক ধরনের কাঁপুনি, নতুন করে কাঁপুনির সৃষ্টি হতে পারে। তো এটাকে আমরা বলি মোটর ফ্ল্যাকচুয়েশন। তো এই মোটর ফ্ল্যাকচুয়েশন এটি আসলেই খুব একটি সিরিয়াস প্রবলেম। ওই মুহূর্তে পার্কিনসনের রোগী বা তার স্বজনেরাও খুব হতাশ হয়ে পড়েন। আমাদের অনেক সময় রোগীকে ম্যানেজ করতে অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। তো এইসব ক্ষেত্রে আমাদের তখন ঔষধের ডোজ মডিফিকেশন করতে হয় এবং নতুন নতুন ঔষধ যোগ করে রোগীকে ওষুধের ডোজগুলি অ্যাডজাস্ট করে দিতে হয়। তারপরও সত্যি কথা বলতে যখন কোনোভাবেই ওষুধের সাহায্যে রোগকে ম্যানেজ করা যায় না, রোগীর সিমটম লাঘব করা যায় না, সেই ক্ষেত্রে
আমাদের একটি বিশেষায়িত চিকিৎসা আমরা বলি বা একটি বিশেষ ধরনের সার্জারি, এটির শরণাপন্ন হতে পারে রোগীরা যদি তাদের সুযোগ এবং সামর্থ্য থাকে। তো পার্কিনসন ডিজিজের রোগীদের যে সার্জারি, এটি আমরা বলি ফাংশনাল নিউরো সার্জারি। তো বেশ কিছু ফাংশনাল নিউরো সার্জারি সারা বিশ্বেই প্রচলিত আছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ডিপ ব্রেন স্টিমুলেশন সার্জারি বা সংক্ষেপে ডিবিএস। ডিবিএস এটি একটি যদিও ব্যয়বহুল কিন্তু খুবই আধুনিক একটি সার্জারি, যার মাধ্যমে পার্কিনসন ডিজিজের রোগী যারা দীর্ঘদিন যাবৎ রোগে ভুগছেন, অ্যাডভান্স স্টেজে চলে গেছেন, ঔষধে ভালো উপকার পাচ্ছেন না বা ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, তারা উপকৃত হতে পারে। এবং এটি আমি একটু সংক্ষেপে বলি ডিবিএস সম্পর্কে। সেটি হচ্ছে এটি কিছু না, জাস্ট আমাদের হার্টে যেমন আমরা পেসমেকার ইউজ করে থাকি যাদের হার্টবিটে গন্ডগোল থাকে, একইভাবে এটিকে বলা হয় ব্রেনের পেসমেকার। অর্থাৎ ব্রেনের একটি নির্দিষ্ট অঙ্গ আছে বেজাল গ্যাংলিয়া। এই বেজাল গ্যাংলিয়া থেকেই ডোপামিন রিলিজ হয় এবং আমাদের শরীরের চলন কন্ট্রোল করে থাকে। তো যখন এই বেজাল গ্যাংলিয়ার ফাংশনটা ডিস্টার্ব হয়, তখনই পার্কিনসন্সের লক্ষণগুলি দেখা দেয়। তো করে কি, যে অপারেশনের সাহায্যে এই ডিবিএস এর যে ইলেকট্রোড, সেই ইলেকট্রোডটা বেজাল গ্যাংলিয়ার একটি নির্দিষ্ট এরিয়া বা আমরা বলি টার্গেট এরিয়া, ওখানে ইমপ্ল্যান্ট করা হয়। আর বাইরে থেকে ব্যাটারি এবং যে কন্ট্রোলার যেটা থাকে সেটিকে বাইরে বুকের চামড়ার নিচে এটিকে সেট করে দেওয়া হয়, জাস্ট লাইক পেসমেকার। এটা কানেকশন থাকে এবং বাইরে থেকে রুগী অথবা ফিজিশিয়ান দুইজনই এটিকে রিমোট কন্ট্রোলের মতো অনেকটা এটিকে বাইরে থেকে এটিকে কন্ট্রোল করতে পারেন। রোগের মাত্রা অনুযায়ী, লক্ষণের মাত্রা অনুযায়ী এই ডিবিএস এর ফাংশনটাকে কম বেশি করে রুগী তার স্বাভাবিক চলাফেরা করতে পারে। এটি হচ্ছে ডিবিএস সার্জারি। এবং আপনারা জেনে খুশি হবেন, এটি 2017 সালের আগ পর্যন্ত আমাদের দেশে এটি প্রচলিত ছিল না। 2017 সালের সেপ্টেম্বর মাসে প্রথম আমরা বাংলাদেশে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স এন্ড হাসপাতালে একটি ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ আয়োজন করি পার্কিনসন ডিজিজের রোগীদের উপর। বিশ্বখ্যাত একজন নিউরো সার্জন, তিনি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সার্জন প্রফেসর টিপু আজিজ স্যারের নেতৃত্বে আমাদের একটি মুভমেন্ট ডিসঅর্ডার টিম, আমরা সেখানে 3 জন রোগীকে আমরা সফলতার সাথে অপারেশন করতে সক্ষম হই এবং তারা এখনো ভালো আছেন এখন পর্যন্ত। পরবর্তীকালেও স্যার দেশে এসেছিলেন এবং আরো বেশ কিছু রোগীর উনি অপারেশন করেছেন। যদিও দুঃখজনক হলো সত্যি যে গত 1.5 বছর এই কার্যক্রমটি বন্ধ আছে করোনা মহামারীর কারণে। আমরা আশা করছি করোনা অতিমারি কন্ট্রোলে আসলে আমরা আবারও আমাদের দেশে এই ডিবিএস প্রোগ্রামটা চালু করতে পারবো এবং যারা পার্কিনসন ডিজিজে আক্রান্ত, ঔষধে ভালো উপকার পাচ্ছেন না, যদি তাদের সামর্থ্য থাকে এবং সুযোগ থাকে আমাদের শরণাপন্ন হন, আমরা তাদেরকে ডিবিএস সার্জারির মাধ্যমে সেবা দিতে পারবো। জি অবশ্যই, এবং এটা আসলে আমাদের জন্য একটি আশার কথা যে এই অপারেশনটি আমাদের দেশে চালু হয়েছে। আপনি যেটা বলছিলেন যে রোগীদেরকে দেয়া যাচ্ছে এখন এই সার্ভিসটি, সেই ক্ষেত্রে এই যে সার্জারির সিদ্ধান্তগুলো আপনারা নেন, কাদের ক্ষেত্রে আসলে এই সার্জারিগুলো প্রযোজ্য বা কিভাবে আসলে রোগী সিলেক্ট করেন? ওই যে যেটি বললাম যে যদি রোগের মাত্রা বেড়ে যায় বা অ্যাডভান্স স্টেজ হয়, যদি দেখা যায় যে রোগী লিবোডোপা ওষুধ খাওয়ার পরে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, বিশেষ করে একটি পর্যায়ে লিবোডোপা কাজ করছে না, দিনের একটি ভাগে গিয়ে লিবোডোপা কাজ করে, রোগী আবার হাত পা শক্ত হয়ে বিছানায় পড়ে আছেন, উঠতে পারছেন না, নড়তে পারছেন না, অথবা ওষুধের ডোজ বাড়ানোর পরে দেখা যায় এক ধরনের কাঁপুনি হয়, ডিসকাইনেশিয়া বলি আমরা, লিবোডোপা ইনডিউস ডিসকাইনেশিয়া, এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, তখনই আমরা চিন্তা করি যে তার সেক্ষেত্রে সার্জারি লাগবে। তবে শর্ত হচ্ছে তার অন্য কোনো বড় ধরনের রোগ থাকা যাবে না বা তার মানসিক অবস্থা ঠিক থাকতে হবে। বড় ধরনের কোনো মানসিক রোগে ভুগলে আবার এই অপারেশনটা করা যায় না, বা ডিমেনশিয়া বা ভুলে যাওয়ার রোগ যেটা বলি, এটি থাকা যাবে, এগুলি থাকলে আবার এই অপারেশনটা করা যাবে। তো এই সমস্যা না থাকলে এবং যদি শুধুমাত্র রোগী ঔষধে ভালো উপকার পাচ্ছেন না এমন একটি অবস্থায় থাকেন, তাদের ক্ষেত্রে আমরা এই ডিবিএস সার্জারিটা অফার করে থাকি। জি অবশ্যই, আমাদের একজন দর্শক অপেক্ষা করছে, আমি প্রশ্নটি নিচ্ছি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আমি তো স্যারের সাথে কথা বলতে চাই। জি স্যার, শুনতে আমি পাচ্ছেন নারায়ণগঞ্জ দর্শক? থেকে বলছি। জি আপনি প্রশ্নটি করুন, স্যার। আমরা শুনতে পাচ্ছি। স্যার আমি আজ থেকে 7-8 বছর মাইল স্ট্রোক করছিলাম।
তো এখন আমার যে আবু নাইম স্যার আছে নিউজ সেন্টে ওনায় মানে দেখে পপুলারে বসে। তো আমার যে ওষুধগুলো দিছে এটা হলো প্রেশারের জন্য দিছে র্যামারুল 2.5, আর একটা দিছে প্লাডাক্স 75 mg, আর আপনি দিছে রিবোটিন 0.5। এখন আসলে বমেটিল দিছে। তো এখন আমার প্রশ্ন হলো স্যার, যে রিপোর্টিং ছাড়া আমার ঘুম আসে না, কিন্তু রিপোর্টিংটা যে আমি এতদিন ধরে খাইতেছি, তো এখন আমার কি এর কি কোনো সমস্যা হবে কিনা, আর এই হলো আমার প্রশ্ন স্যার। জি, অনেক ধন্যবাদ। দর্শক আমাদের সাথেই থাকুন, আমরা প্রশ্নের উত্তরটি নিব। ডাক্তার সেলিম শাহী, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, আর দর্শকের প্রশ্নের উত্তরটি আমরা বিরতির পরে এসে নিচ্ছি আপনার কাছে, আপনি সাথেই থাকুন। দর্শক, পিওলি মেডিকেল 24 এর সময় হয়ে গেল একটা বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক, বিরতির পর আবারও হাজির হয়ে গেলাম জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 এর আজকের আয়োজনে। আমরা কথা বলছি পার্কিনসন্স রোগের জানা অজানা এই বিষয়টি নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে সংযুক্ত আছেন ডাক্তার সেলিম শাহী, সহযোগী অধ্যাপক নিউরোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল। আমি আবার চলে যাচ্ছি ডাক্তার সেলিম শাহীর কাছে। ডাক্তার সেলিম শাহী, বিরতির আগে আপনি সার্জারির বিষয়টা বলছিলেন, তার পরে আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল। আমার এক দর্শক প্রশ্ন করেছিলেন, তিনি স্ট্রোকের পেশেন্ট, তাকে বেশ কিছু ওষুধ দেওয়া হয়েছে এবং তিনি রিভোট্রিল খেয়ে এখন ঘুমাচ্ছেন, এটা ছাড়া তার ঘুম হচ্ছে না। কি করণীয় বা কোনো ক্ষতি হবে কিনা আসলে? যে দর্শক, আসলে রিবোট্রিল যেটি ক্লোনাজিপাম, এটি মূলত আমরা যারা একটু টেনশন করেন তাদেরকে ব্যবহার করে থাকি। এটি ঘুমাতেও সাহায্য করে। তবে যে কোনো ঘুমের ওষুধ বা টেনশন কমানোর ওষুধ এটি দীর্ঘমেয়াদী খাওয়া উচিত নয়, তাহলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়। বিশেষ করে এটির উপর ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারেন আপনি, হয়তো একটা পর্যায়ে এই ওষুধ ছাড়া আপনার ঘুমিয়ে আসবেন। সেক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে আপনি যত দ্রুত সম্ভব চেষ্টা করুন নিজে নিজে একটু ঘুমানো যায় কিনা। খুব বেশি প্রয়োজন না হলে ওষুধটি আপনি খাবেন না। তারপরও যদি একেবারে ডিপেন্ডেন্ট হয়ে যান, সেক্ষেত্রে আপনি আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে বিকল্প একটি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করুন। জি, আশা করি দর্শক বুঝতে পেরেছেন। আমি একটু আবার আমাদের সেই আগের প্রশ্নেই চলে যাচ্ছি। এই পার্কিনসন্স রোগের তো বিভিন্ন চিকিৎসা পদ্ধতি আছে, এটার সাথে কি লাইফস্টাইলের কোনো সম্পর্ক আছে কিনা? এই রোগের বা লাইফস্টাইলটা মডিফিকেশনের মাধ্যমে প্রিভেন্ট করা সম্ভব কিনা আসলে? না, আসলে রোগটাকে প্রতিরোধ করা যাবে না। তবে যদি কারো পার্কিনসন ডিজিজ হয়েই যায়, সেক্ষেত্রে আমরা বলি লাইফস্টাইল মডিফিকেশন। অর্থাৎ যেহেতু পার্কিনসন ডিজিজের রোগীদের হাতে পায়ে কাঁপুনি হয়, তাদের হাঁটা চলা বিঘ্ন হয়, বারবার পড়ে যান, সুতরাং তার স্বাভাবিক কার্যক্রম ঠিক রাখার জন্য আমরা তাকে প্রথমে একটু রিএশিওর করতে চাই, অর্থাৎ তাকে আশ্বস্ত করতে চাই যে এই রোগটিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব ঔষধ এবং নিয়মের সাহায্যে। তাকে আশ্বস্ত করাটা একটি বড় একটি বিষয়। তার পাশাপাশি রোগীকে আমরা বলি যে হাঁটা চলা করার সময় যাতে খুব পিচ্ছিল জায়গায় উনি না হাঁটেন, যেহেতু ওনার ব্যালেন্সের প্রবলেম থাকে। খুব পিচ্ছিল জায়গায় হাঁটা যাবে না, খুব বেশি উঁচু নিচু জায়গায় হাঁটা যাবে না, সাবধানে চলাফেরা করবেন। এবং উনি যে জুতা পরবেন সেটি যাতে খুব বেশি হাই হিল না থাকে এবং খুব স্লিপারি না থাকে, এটি আমরা বলি। হাঁটাচলা করার সময় প্রয়োজন, যেহেতু বয়স্ক মানুষদের এটি বেশি হয়, প্রয়োজনে ওনারা একটু স্টিক ইউজ করতে পারেন, যাতে পড়ে যেতে নিলে একটু ব্যালেন্স নিতে পারেন, একটু সাপোর্ট দিতে পারেন। আর এর পাশাপাশি আমরা কিছু এক্সারসাইজের কথা বলি। এক্সারসাইজটা খুব গুরুত্বপূর্ণ। এটা ঘরে বসেও করতে পারেন অথবা ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞদেরও সাহায্য নিতে পারেন। যেহেতু পার্কিনসন ডিজিজ রোগীদের হাত পা শক্ত হয়ে যায় এবং গেট ইনস্টেবিলিটি বা একটু ইমব্যালেন্স হয় হাঁটা চলায়, এবং এদের হাতে পায়ে ব্যথা হয়, সেক্ষেত্রে ওনারা যদি ভালো ফিজিওথেরাপি করেন বা ঘরে বসে কিছু ব্যায়াম করেন, উপকৃত হতে পারে। সেক্ষেত্রে হাতে পায়ে জয়েন্টের কিছু ব্যায়াম আছে, সেই ব্যায়ামগুলি করলে হাতে পায়ের শক্ত ভাব কমে যেতে পারে, ব্যথাও কমতে পারে। ওনারা বাসায় বসে অ্যারোবিক এক্সারসাইজ বা রিল্যাক্সেশন এক্সারসাইজ এগুলো করতে পারেন, সেটির মাধ্যমে ওনারা উপকৃত হতে পারে। এছাড়া ব্যালেন্সের জন্য কিছু স্পেশাল ব্যায়াম আছে, আমরা বলি ব্যালেন্স এক্সারসাইজ। ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞদের শরণাপন্ন হয়ে তাদের কাছ থেকে ব্যালেন্স এক্সারসাইজটুকু শিখে নিতে পারেন এবং ওনারা বাসায় এটি প্র্যাকটিস করতে পারেন, এটি উপকার পেতে পারে। তো লাইফস্টাইল মডিফিকেশন বলতে মূলত এই ব্যায়াম করা এবং রিল্যাক্স থাকা, এটি মূল বিষয়। জি, সেই ক্ষেত্রে আরেকটি বিষয় না জানলেই নয়, যে খাদ্যাভ্যাসের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, কোনো পরামর্শ দিবেন কিনা এই বিষয়ে?
খাদ্যাভ্যাসের সাথে সরাসরি পার্কিনসন ডিজিজের কোনো সম্পর্ক নেই, যে এই খাবারটি খেলে পার্কিনসন ডিজিজ ভালো হয়ে যাবে বা এই খাবার খেলে পার্কিনসন বেড়ে যাবে, ওরকম প্রমাণিত কিছু নেই। তবে কিছু কিছু খাবার পার্কিনসন ডিজিজের রোগীদের উপকার দেয়। যেমন যেহেতু পার্কিনসন ডিজিজ রোগীদের কোষ্ঠকাঠিন্য থাকে, সেক্ষেত্রে আমরা বলি যে ফাইবারযুক্ত খাবার, বিশেষ করে শাক সবজি এই ধরনের খাবার বা ইসবগুলের ভুসি যদি রেগুলার খায়, তাহলে তাদের কোষ্ঠকাঠিন্যটা অনেক সময় কমে যায়। আর এছাড়া পার্কিনসন ডিজিজ রোগীরা যেহেতু তাদের মুভমেন্ট কম হয়, চলাফেরা কম হয়, তাদের শরীরে একটা ক্ষয়িষ্ণু ভাব থাকে। বিশেষ করে বয়স্ক মানুষদের তো এটি বেশি হয়, তাদের শরীরে একটু ক্ষয়িষ্ণু ভাব বা ক্যাটাবলিক স্টেটে থাকে। সেক্ষেত্রে আমরা বলি প্রোটিনযুক্ত খাবার বেশি খেতে হবে, মাছ, মাংস, দুধ, ডিম এগুলি বেশি খেতে হবে। তবে মনে রাখতে হবে যে পার্কিনসন ডিজিজের যে মেইন ওষুধ লিবোডোপা এবং প্রোটিনযুক্ত খাবার একসাথে খেলে লিবোডোপার কার্যকারিতা হ্রাস পায়। সেক্ষেত্রে প্রোটিনযুক্ত খাবার খেলে লিবোডোপা হয় খাবারের আধা ঘন্টা আগে অথবা খাবারের 1 ঘন্টা পরে খেতে হবে। সেক্ষেত্রে প্রোটিনযুক্ত খাবারের সাথে লিবোডোপা কোনো ইন্টারাকশন হবে না, ওষুধটা ভালোভাবে কাজ করবে। এছাড়া কিছু কিছু খাবার যেগুলি কিনা বলা হয় যে পার্কিনসন ডিজিজ প্রতিরোধ করতে কিছুটা সাহায্য করে, যেগুলি অ্যান্টিঅক্সিডেন্ট বা ওমেগা-3 আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, যেমন আপনার শাক সবজি, ফল, সামুদ্রিক মাছ, মটরশুঁটি, শিমের বিচি, কলা, এই ধরনের খাবারগুলি খেলে অনেক সময় উপকার পাওয়া যায়। বিশেষ করে কলা এবং মটরশুঁটি, এই দুইটা খাবারে দেখা যাচ্ছে যে ন্যাচারাল ডোপামিন পাওয়া যায়। যে ডোপামিনের অভাবে পার্কিনসন ডিজিজ হয়, সেই ডোপামিন স্বল্প মাত্রায় পাকা কলা এবং আপনার পাওয়া যায়, মটরশুঁটিতে পাওয়া যায়। সেক্ষেত্রে এগুলো নিয়মিত সেবন করলেও তারা কিছুটা উপকার পেতে পারে। জি অবশ্যই, এবং এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে খাদ্যাভ্যাস নিয়েও অনেকের অনেক রকম প্রশ্ন থাকে। আরেকটি বিষয় আমার না জানলেই নয়, আসলে আমরা এই করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি, পুরোটা 1-1.5 বছর হয়ে গেল, এখনো আমরা আবার একটি ঝুঁকির মধ্যে রয়েছি, আর লকডাউনের মধ্যেও রয়েছি। সেক্ষেত্রে একটু যদি বলেন যে এই করোনার মধ্যে কোনো ঝুঁকি রয়েছে কিনা এই রোগীদের? আসলে বয়সটাই তো একটা ঝুঁকিপূর্ণ, কারণ করোনাতে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো বয়সে আক্রান্ত হচ্ছেন, তবে বেশি আক্রান্ত হচ্ছেন আমাদের যারা সিনিয়র সিটিজেন বা বয়স্ক মানুষ তারা, এবং তাদের আক্রান্তের হার এবং মৃত্যুর হার অন্যদের চেয়ে অনেক বেশি। এবং যেহেতু পার্কিনসন ডিজিজ বয়স্কদের হয়, সেই ক্ষেত্রে পার্কিনসন ডিজিজের রোগীদের করোনা আক্রান্তের আশঙ্কা অনেক বেশি। তবে সরাসরি এটি পার্কিনসন ডিজিজের সাথে সম্পর্কিত না, এটি মূলত বয়সের সাথে সম্পর্কিত। প্লাস এই বয়সে দেখা যায় প্রত্যেকেরই হয় উচ্চ রক্তচাপ অথবা ডায়াবেটিস অথবা কোলেস্টেরলের সমস্যা অথবা কিডনি বা হার্টের সমস্যা থাকে, যে কারণে তাদের করোনার ঝুঁকিটা অন্যদের চেয়ে একটু বেশি। জি অবশ্যই, আমরা একদমই শেষে চলে এসেছি ডাক্তার সেলিম শাহী। আমি জানি আগামী 11ই এপ্রিল বিশ্ব পার্কিনসন্স দিবস, এই দিবসকে সামনে রেখে আপনি যদি সবার উদ্দেশ্যে খুবই ছোট করে, আমাদের আর 1 মিনিট আছে, হ্যাঁ একটু যদি বলেন সবার উদ্দেশ্যে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন বা কারো স্বজনের যদি পার্কিনসন ডিজিজ থেকে থাকে, আমি 11 এপ্রিল বিশ্ব পার্কিনসন দিবসকে সামনে রেখে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, পার্কিনসন ডিজিজ এটি একটি স্নায়ু রোগ, দীর্ঘমেয়াদী স্নায়ু রোগ, সাধারণত বয়স্ক মানুষদের হয়ে থাকে। এটির আধুনিক চিকিৎসা বর্তমানে বাংলাদেশে বিদ্যমান আছে। সুতরাং যে লক্ষণগুলি নিয়ে আমরা আজকে কথা বললাম, পার্কিনসন রোগীদের বিশেষ করে হাত পায়ের কাঁপুনির সমস্যা, হাত পা শক্ত ভাব, হাঁটতে গেলে হাঁটা চলার ধীর গতি এবং পড়ে যাওয়ার প্রবণতা এবং অন্যান্য উপসর্গ যদি দেখা যায়, সেই ক্ষেত্রে অবহেলা না করে আপনার স্বজনকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং তাদের যত্ন নেবেন। এবং এবারকার পার্কিনসন ডিজিজের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মেন্টাল হেলথ এর পার্কিনসন ডিজিজ। কারণ এই পার্কিনসন ডিজিজের রোগীদের দেখা যায় কিছু মানসিক সমস্যা দেখা যায়, বিষণ্ণতা, উদ্বিগ্নতা, নিদ্রাহীনতা, ঘুমের মধ্যে ভয় পাওয়া, তাদের কিছু সাইকিয়াট্রিক কিছু ইলনেস, হ্যালুসিনেশন এগুলি দেখা যায়। জি অবশ্যই ডাক্তার সেলিম শাহী, আমরা আসলে আয়োজনের একদমই শেষে চলে এসেছি। আমরা আসলে আয়োজনের একদমই শেষে চলে এসেছি। আপনি যে কথাগুলো বললেন আসলে দর্শকদের উদ্দেশ্যে, আশা করি সবাই অনেক উপকৃত হয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সময় ধরে আমাদের সাথে থাকার জন্য। জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ। জি দর্শক, আপনারা দেখছিলেন জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 এর আজকের আয়োজনে। আমরা আয়োজনের একদমই শেষে চলে এসেছি। করোনার এই সময় সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সবার সুরক্ষা এবং সুস্থতা কামনায় আজকের আয়োজন থেকে এখানেই বিদায় নিচ্ছি।